সুপ্রিয় দর্শক, বিশ্ব বসতি দিবস উপলক্ষে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আমার সাথে উপস্থিত আছেন একই মন্ত্রণালয়ের সচিব জনাব মঈনুদ্দিন আব্দুল্লাহ এবং উপস্থিত আছেন রিহেবের প্রথম সহ সভাপতি জনাব লিয়াকত আলী ভূঁইয়া। প্রথম প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয় আপনার কাছে, বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ব বসতি দিবসের আজকের এই প্রতিপাদ্য বিষয়টি আপনি বলবেন এবং এর প্রয়োজনীয়তা কিভাবে আমাদের বসতির সাথে সঙ্গতিপূর্ণ সে ব্যাপারে জানতে চাই। আজকের প্রতিপাদ্য যেটা আছে, সার্বজনিক স্থান সকলের অধিকার, পাবলিক স্পেসেস ফর অল, এটার অর্থ হলো যে উন্মুক্ত স্থান রাখা এবং উন্মুক্ত স্থানে যাতে করে পরিবেশটা যেন রক্ষা হয় এবং উন্মুক্ত স্থানগুলোতে যেন স্থাপনা যেন না হয়। পরিবেশটাকে সুন্দর রাখার জন্য যে সকল হাউজিং হয় সেখানে সাধারণত উন্মুক্ত স্থান রাখা হয়। এন্ড ইট ইজ ফর এভরিবডি, সবার নিঃশ্বাস নেওয়ার জন্য এবং আবাসিক এলাকাগুলোকে সুন্দর রাখার জন্য এগুলির প্রয়োজনীয়তা আছে। মাননীয় সচিব মহোদয় আপনার কাছে আসছি, এই যে আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় পাবলিক স্পেস, এই পাবলিক স্পেস আপনাদের কর্মসূচিতে কিভাবে এসেছে? মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম বাসস্থান। মানুষের এই বাসস্থানের বিষয়টা নিশ্চিত করার জন্য পৃথিবীর সকল দেশ, সমাজের সর্বস্তরের জনগণ যেন সমানভাবে উদ্যোগ গ্রহণ করে, এদিকে মনোযোগ দেয়। এর জন্য 1985 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 40তম সভাতে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস হিসেবে পালন করার জন্য। সেই প্রেক্ষিতে এই বিশ্ব বসতি দিবসটা পালন হয়ে আসছে সদস্য রাষ্ট্রগুলির মধ্য থেকে। বাসস্থান নিশ্চিত করার জন্য বাংলাদেশে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে এবং এই বসতি দিবস উপলক্ষে আপনারা যে আলোচনা অনুষ্ঠান করেন এবং বিভিন্ন কার্যক্রম সরকার থেকে গ্রহণ করা হয়, বেসরকারি উদ্যোগেও গ্রহণ করা হয় এবং বিভিন্ন এনজিও গুলিও নানান রকম কার্যক্রম গ্রহণ করে জনসাধারণকে এই বসতি যে বাসস্থান যে মানুষের অধিকার এবং সবার একটা বাসস্থান দরকার এবং এই ব্যাপারে সজাগ করার জন্য এবং বিভিন্ন কার্যক্রম গ্রহণ এবং এটা মূল্যায়ন করার জন্য আজকে এই দিবসটি পালন করা হয়ে থাকে। 1985 সালে যখন জাতিসংঘ এই ঘোষণাটা দেয়, 86 সাল থেকেই এই সদস্য সকল রাষ্ট্রগুলি এই বিশ্ব বসতি দিবস অক্টোবর মাসের প্রথম সোমবারে পালন করা হয়ে থাকে। এর জন্য এই প্রতিটি বসতি দিবসের আগে ইউনাইটেড নেশনস হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম, সংক্ষেপে যাকে ইউএন হ্যাবিটেট বলা হয়, তারা একটি প্রতিবাদ্য ঘোষণা করা হয়ে থাকে। ঘোষণা করে থাকে সেই প্রতিবাদ্যের ভিত্তিতেই সমস্ত সদস্য রাষ্ট্র কার্যক্রম গ্রহণ করে। যেমন প্রথম যে দিবসটি পালন করা হয় সেটার প্রতিবাদ্য ছিল শেল্টার ইজ মাই রাইট। এটা দিয়েই শুরু করেছে, শেল্টার ইজ মাই রাইট। প্রতি বছর এরকম প্রতিপাদ্য দেওয়া হয়। গত বছর যেমন ছিল ভয়েসেস ফ্রম স্লাম, এবার দেওয়া হয়েছে পাবলিক স্পেসেস ফর অল। পাবলিক স্পেস বলতে বোঝায় আপনার খেলার মাঠ, পার্ক, পথ চলাচলের জন্য পথ বা রাস্তা, তারপর বিনোদন কেন্দ্র, তারপর বিপণী বিতান, ঐতিহাসিক স্থান, এগুলিতে যেন জনগণের সবাই যেন সমান অধিকার পায় এই জীবন ধারণের জন্য। এই কারণেই এই প্রতিবাদ্যটি এবার খুবই প্রাসঙ্গিক আমাদের জন্য। এবার আসছি জনাব লিয়াকত আলী ভূঁইয়া আপনার কাছে, এই যে এবারের প্রতিপাদ্য বিষয় রিহেব বা আপনারা যারা সদস্য আছেন, বেসরকারি আবাসন ব্যবসায়ী আছেন, তারা কিভাবে এই প্রতিপাদ্য বিষয়ের সাথে একমত হবেন বা সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কতটুকু? অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটি মৌলিক চাহিদার মধ্যে কিন্তু এই বাসস্থান, এবং এই বাসস্থান কিন্তু প্রতিটি মানুষের জন্য দরকার। আজকে আপনি দেখেন এই সিরিয়া বলেন আর মধ্যপ্রাচ্য বলেন, সব জায়গায় কিন্তু বাসস্থানের জন্য সবাই এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে।
তো আমরা মনে করি, রিহাব মনে করে যে বর্তমান যে আমাদের দেশে আমরা কিন্তু একমাত্র প্রতিষ্ঠান বলেন, সংস্থা বলেন আর অ্যাসোসিয়েশন বলেন, আমরাই কিন্তু এই দেশে প্লট বলেন, জমি বলেন ইত্যাদি করে থাকি। কক্সবাজারে যেটা করেছি আমরা যে কক্সবাজার যাওয়ার পর কিন্তু হাজার হাজার কোটি টাকা আমরা কিন্তু এখান থেকে আমরা সেভ করে দিচ্ছি এইভাবে, যেখান থেকে কিন্তু বিদেশে লোক চলে যেত। আজকে এখন দেখেন কক্সবাজারে কিন্তু মানুষ শীত মৌসুমে পায় না, কি বলে, থাকার জায়গা পাচ্ছে না। না, সেটা ঠিক আছে, কিন্তু পাবলিক স্পেসের ব্যাপারে আপনারা কতটুকু পাবলিক স্পেস ব্যাপারে আমরা বলবো যে এইটার ব্যাপারে আমাদের এই ঢাকা শহরে যে চাপ, এই চাপ থেকে বেরিয়ে আসার জন্য, যেহেতু এখানে মাননীয় মন্ত্রী আছে, মাননীয় সচিব আছে, আমি তাদের কাছে আবেদন করব যে আমাদের পৃথিবীর অন্যান্য দেশে যেমন স্যাটেলাইট সিটি আছে, আমাদের দেশে কিন্তু এখন স্যাটেলাইট সিটি দরকার। এখানে আমি একটা সরকারকে ধন্যবাদ দেবো, সরকার ইতিমধ্যেই কিন্তু রাস্তাঘাট, বিশেষ করে ফ্লাইওভার, এখন দেখেন গাজীপুর থেকে একটা এক্সপ্রেস রোড আসতেছে। এখন যদি আমরা স্যাটেলাইট সিটি নিতে পারি, যেমন আজকে দেখেন কলকাতার কথা চিন্তা করেন, আপনি অন্য মালয়েশিয়া, সিঙ্গাপুরের কথা বাদ দেন, কলকাতা দেখবেন হাজার হাজার লোক কিন্তু সকালবেলা চলে হাওড়া ব্রিজ দিয়ে কলকাতা ঢুকছে, আবার কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে। কারণ এখন কিন্তু ঢাকা আর সম্ভব না, এখন ঢাকার আশেপাশে, সেটা গাজীপুর হতে পারে, কেরানীগঞ্জ হতে ইত্যাদি জায়গায় যদি এখন স্যাটেলাইট সিটি করা যায়, সেখানে যেই আজকের যেই বক্তব্য, আজকের যে স্লোগান, তখন কিন্তু সেখানে ইমপ্লিমেন্ট করা খুব সহজ হবে। স্যাটেলাইট সিটি খালি বললে হবে না, সেখানকার ফ্যাসিলিটি গুলো থাকতে হবে। ফ্যাসিলিটি কি? ইউটিলিটি সার্ভিস, সেখানে গ্যাস থাকতে হবে, বিদ্যুৎ থাকতে হবে, বিভিন্ন যে সার্ভিসগুলা, এই সার্ভিসগুলো যদি সেখানে থাকে, তখন কিন্তু মানুষ যখন হাফ এন আওয়ারের মধ্যে গাজীপুর থেকে ঢাকায় চলে আসতে পারবে, তখন কিন্তু সেই নাগরিক সুবিধাটাও তার সেখানে ভোগ করতে হবে। আমার আজকে এটা এই জন্য আবেদন থাকবে, আপনি যে কথাটা বললেন, সেখানে আমার আবেদন থাকবে যে খুব তাড়াতাড়ি এই ধরনের প্রোগ্রাম নেওয়া উচিত। সেটা হয়তো আমরা এবং সরকার মিলেও করতে পারি, রিহাব এবং সরকার মিলেও কিন্তু এই ধরনের প্রোগ্রামে যেতে পারে। এবং মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেবো, মাননীয় সচিবকে ধন্যবাদ দেবো, তারা কিন্তু একটা প্রোগ্রাম নিয়েছে কালশি এলাকায়, সেখানেও রিহাবের কিন্তু একটা অংশগ্রহণ আছে। তো ওইটা কিন্তু খুব স্লো, যেটা আগাচ্ছে এটা স্লো, এটাকে আরেকটু ফাস্ট করতে হবে। ওটাও কিন্তু পিপিপির মাধ্যমে ওই ধরনের প্রকল্পগুলো যদি হয়, তাহলে দেখবেন যে আজকের যে বক্তব্য আপনার, এই বক্তব্যের সাথে কিন্তু এটা মিল হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কাছে আবার আসতে চাই। এই যে আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা যে স্বপ্ন দেখে রেখেছেন, বাংলাদেশকে সোনার বাংলা করার স্বপ্ন, প্রতিটা মানুষের মৌলিক অধিকার হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের, সেই অঙ্গীকারের একটা বিষয় হলো আবাসন। একটা মানুষের প্রথমেই তার আবাসনকে নিশ্চিত করতে হবে, আর আপনি সেই মন্ত্রণালয়েরই কর্ণধার। আমার আসলে জিজ্ঞাসা, সেই ব্যাপারে আপনারা কতটুকু এগিয়ে যাচ্ছেন? বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন এবং মানুষের যে মৌলিক অধিকার, যে বাসস্থান, এর লক্ষ্যে আমরা ইতিমধ্যে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একটা প্রতিপাদ্য আমাদের আছে আমাদের সরকারের, সেটা হলো যে সবার জন্য আবাসন। এবং উনি যে অঙ্গীকার করেছেন, সে অঙ্গীকার হলো যে সবারই ঘর থাকতে হবে, আবাসন থাকতে হবে। সে লক্ষ্যে যারা গৃহহীন, যাদের আবাসন নাই, গ্রামে গঞ্জে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সবাইকে কিন্তু, যাদের টাকা নাই তাদের সরকারি টাকায় করে দিচ্ছে। এই একটা আবাসন শুধু বড়লোকদের জন্য নয়, আবাসন কিন্তু যারা হতদরিদ্র তাদের জন্য আবাসন করতে হবে। ঢাকা শহর এখন অনেক হয়ে গেছে এবং এটাকে আমরা স্যাটেলাইট সিটির মাধ্যমে আমরা এটাকে সম্প্রসারিত করতে পারি। এবং কিন্তু সম্প্রসারণের মাধ্যমে ঢাকা সিটিতে যে স্লাম ডুয়েলার্স গুলো আছে, এবং এরা কিন্তু দৈনন্দিন কাজে আপনার লাগে, আপনার কাজের বুয়া লাগে, কাজ করা লাগে, টেরাকোটা লাগে, অনেক কিছু লাগে। এগুলোকে ধরেন আপনার করতে গেলে এদের জন্য বাসস্থানের প্রয়োজনীয়তা আছে। আমরা দেখি ঢাকা শহর অনেক আপনার বস্তিবাসী আছে, এবং সেই জন্য আমরা, উনি যেটা বলছেন কালশিতে, ওনাদের সাথে শেয়ারিং আমরা করতেছি 5 একর, এবং সেখানে আরো আমার জমি আছে। এবং সেখানে আমরা যেরকম মধ্যবিত্ত পরিবারের জন্য, নিম্নবিত্ত পরিবারের জন্য আমরা যেখানে অ্যাপার্টমেন্ট করছি, অলরেডি স্টার্টেড, এবং আমরা একেবারে হতদরিদ্রের জন্য আমরা এখানে আবাসন করব। অ্যাবাউট আমার টার্গেট আছে 10 থেকে 15,000 অ্যাপার্টমেন্ট করার। এবং সেটা হলো যে 500 to 400 স্কোয়ার ফিটের 2 বেডরুম
আমরা বস্তিবাসীদের সেখানে তুলতে চাই। এবং আমরা আমাদের লক্ষ্য হলো যে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার জন্য আবাসন, এবং 300 টাকা করে পার ডে, তারা 250 থেকে 300 টাকা আমরা এখনো হিসাব করি নাই, তো এর মধ্যে পড়বে। তো এরা দেবে, 20 বছর পরে তারা মালিক হবে। এইভাবে আমরা এটা সহজ শর্তে আমরা দিচ্ছি। বাট ন্যাশনাল হাউজিং অথরিটি, আমরা সরকারের কোনো ব্যাংক থেকে কোনো ঋণ দিয়ে করব না, আমরা নিজস্ব সম্পদের মধ্যেই আমরা এটা করব। ঢাকা শহরকে আরো মুভেবল করার জন্য কতগুলি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। যেরকম ধরেন ট্রাফিক সিস্টেম, এবং যেরকম উনি বলছেন যে ফ্লাইওভার করছেন বা এমআরটি লাইন করছে, এবং অনেকগুলো ফ্লাইওভার সামনে আসতেছে। ইভেন দেন উন্নত বিশ্বের এবং উন্নত বিশ্বের শহরগুলা যেরকম আছে, সেই শহরগুলোর মতো ঢাকা শহরকে করতে হবে, কারণ এটা আধুনিক শহর। তো সুতরাং আমি মনে করি যে কি আমরা আবাসন ক্ষেত্রে আমরা ইতিমধ্যে যেমন পূর্বাচল আমাদের একটা শহর, এটা সবচেয়ে লেটেস্ট স্মার্ট সিটি হবে। এর মধ্যে কিন্তু হতদরিদ্র যারা বাসায় কাজ করবে, দোকানে কাজ করবে, তাদের জন্য কিন্তু আমরা ঘরের ব্যবস্থা রাখতেছি, সেখানে ডরমিটরির ব্যবস্থা রাখতেছি। সুতরাং এইসব করে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে চাই, কারণ এটা কিন্তু পরিকল্পিত একটি স্যাটেলাইট সিটি। এন্ড আই টোটালি এগ্রি উইথ লিয়াকত, the Vice President of রিহাব, যে আপনার এরকম স্যাটেলাইট সিটি আরো হওয়া উচিত। তাতে করে কি হবে, ঢাকা উইল বি স্প্রেড আউট। আর ঢাকা কিন্তু এখন কনজেকশন হয়ে গেছে। আপনি যখন একখান থেকে শুরু করলে উত্তরা থেকে যদি আপনার ইয়েতে আসেন, কি বলে মতিঝিলে যান, ইট টেক্স 3 hours 4 hours, বা এটা হতে পারে না। তো সুতরাং সেই জন্য স্যাটেলাইট সিটির মাধ্যমে আরো কমিউনিকেশন আপনার সিস্টেম বাড়াতে হবে, এবং যাতে করে মানুষ দ্রুত তার গন্তব্যস্থলে যেন পৌঁছতে পারে। আমরা ইতিমধ্যে উত্তরাতে 15,000 একটা অ্যাপার্টমেন্টের আমরা ব্যবস্থা করছি। এটা 2-3 years টাইম এটা শেষ হবে। এগুলো কিন্তু মধ্যবিত্ত পরিবারের জন্যই, এবং তাদের নাগানের মধ্যেই এটা হবে। সবার জন্য যে একটা স্বপ্ন আবাসন, এটা আমরা ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করতে পারব। সচিব মহোদয়, আপনার কাছে আসছি। এই যে আমাদের এবারের আবাসন নিয়ে যে ধরনের কথা হচ্ছে, বা জাতিসংঘের আমাদের বিশ্ব বসতি দিবসের যে প্রতিপাদ্য বিষয়, সেটিকে সামনে রেখে আপনারা মন্ত্রণালয় থেকে কি ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন? আজকে পৃথিবীর বিশ্ব জনসংখ্যার প্রায় 54-55% জনগণ কিন্তু শহর বা নগরে বসবাস করে, এবং আগামী 2050 সালের দিকে এই সংখ্যা 66 থেকে 70% চলে যাবে। এটার কারণটা কি? কারণ এটার পরিণতিটাতে শহরের উপরে চাপ পড়বে, অত্যধিক চাপ পড়বে। শহর বিস্তৃতি লাভ করবে, এক শহরের থেকে আরেক শহর স্থাপন করতে হবে। স্যাটেলাইট সিটি কি জন্য প্রয়োজন, এটা থেকে অনুধাবন করা যায়। এবং বাংলাদেশে আসেন, বাংলাদেশে যত জনসংখ্যা শহর বা গ্রামে নগরে বসবাস করে, তার প্রায় 40% জনগণই শুধু ঢাকাতে বসবাস করে। আমরা 2016 থেকে 2035 সাল 20 বছরের জন্য ঢাকা শহর কেমন হবে, কিভাবে ঢাকা শহরে কত সংখ্যায় লোকজন আসবে, যানবাহনের ব্যবস্থা কি হবে, কি ধরনের স্ট্রাকচারটা কি হবে, এটা আমরা প্রণয়নের কাজ হাতে নিয়ে ফেলেছি। অলরেডি ড্রাফট হয়ে গিয়েছে। এটার ঢাকা স্ট্রাকচার প্ল্যান। এই প্ল্যানের মধ্যে থাকবে ঢাকা শহরে কোন কোন বসত বাড়ি কেমন হবে, ইনস্টিটিউশনগুলি কিভাবে হবে, রাস্তাঘাট কি হবে, ট্রাফিকের ব্যবস্থা কি হবে, এই পাবলিক স্পেসের কি হবে, এটা বলা হয়েছে। এটা অ্যাড্রেস করার জন্য, পাবলিক অ্যাড্রেস করার জন্য এই যে স্ট্রাকচার প্ল্যানে কিন্তু 5টা জোনে ভাগ করা হয়েছে। জোনগুলি আমি একটু বলি, যে সেন্ট্রাল আরবান জোন, আউটার আরবান জোন, যেটা শহরের বাইরে যেটা থাকবে, একটা হলো গ্রোথ ম্যানেজমেন্ট জোন, আরেকটা কনজারভেশন ম্যানেজমেন্ট জোন, আর আরেকটা হলো এগ্রিকালচার জোন। এই কনজারভেশন ম্যানেজমেন্ট বোর্ড জোনের মধ্যেই কিন্তু একটা পাবলিক স্পেসটা চলে আসবে। এর মধ্যে আসবে জলাশয়, খাল, ড্রেন, এই যে কথা বলা হয়। তারপরে বলা হয় যে মাঠ, পার্ক, তারপরে ঐতিহাসিক স্থান, বিপণী বিতান, এগুলি কিভাবে ম্যানেজ করা হবে, এই কার্যক্রম চলছে। আর 2 নম্বর হলো সরকারের তরফ থেকে রাজুকের মাধ্যমে আমরা বিভিন্ন স্যাটেলাইট শহরের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। মন্ত্রী মহোদয় বলল যে পূর্বাচলে স্যাটেলাইট শহর হচ্ছে, এটা
এশিয়ার মধ্যে সর্বাধুনিক সিস্টেম থাকবে এখানে। এই পূর্বাচল উপশহরে আমরা 48 কিলোমিটার আমরা খালের ব্যবস্থা করব। আর সরকারের পাশাপাশি সরকার তো সমস্ত কিছু সরকারের উদ্যোগে করা সম্ভব না, বেসরকারি উদ্যোগে এই ক্ষেত্রে এগিয়ে এসছে। বেসরকারি রিহাবের মাধ্যমে বা বিভিন্ন ডেভেলপারের মাধ্যমে তারাও এগিয়ে এসেছে। এবং আমাদের এই যে বেসরকারি উদ্যোগে যেসব আবাসনের ব্যবস্থা নেওয়া হয়, এগুলির মধ্যে পাবলিক স্পেস সহ বিভিন্ন বিষয় এনশিওর করার জন্য, নিশ্চিত করার জন্য কতটুকু জমির মধ্যে কত পার্সেন্ট পাবলিক স্পেস রাখতে হবে, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান রাখতে হবে, এটা নিশ্চিত করার জন্য আমাদের একটা বিধিমালা প্রণয়ন হয়েছে 2004 সালে। এটা 2015-তে আমরা সর্বশেষ সংশোধনী করলাম। এর মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। এবং রাজুকে রাজধানীতে করে, এবং রাজধানীর বাইরে বড় 3টা শহর আছে আমাদের, চিটাগাং, খুলনা এবং রাজশাহী। ওখানে উন্নয়ন কর্তৃপক্ষগুলি অনুরূপভাবে তারা একটা পরিকল্পনা প্রণয়ন করে এই আবাসন থেকে শুরু করে পাবলিক স্পেস সংরক্ষণ এবং ওটা ব্যবহার। এবং আমরা একটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য আইন প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই আইন হয়ে গেলে কক্সবাজার এলাকাটাকেও আবাসন পরিকল্পিত উপায়ে যেন হয় এবং পাবলিক স্পেস যেন সংরক্ষণ করা হয়, ওই ব্যবস্থাও হবে। এখন আর এই উন্নয়ন কর্তৃপক্ষের এলাকায় সমগ্র বাংলাদেশে নগরায়ন কিভাবে হবে ও নগরায়নের মধ্যে পাবলিক স্পেসের কি অবস্থা হবে, এর জন্য আমাদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটা সংস্থা আছে, আরবান ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট, নগর উন্নয়ন পরিদপ্তর, তারা কাজ করে যাচ্ছে। এর জন্য আমরা যে নগর ও অঞ্চল পরিকল্পনা আইন প্রণয়নের কাজ করছি এবং তারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা বিভিন্ন এলাকার মাস্টার প্ল্যান তৈরি করে দিচ্ছে। আরেকটা বিষয় আমরা জোরদার করছি, পাবলিক স্পেসে নারী, শিশু, বয়োবৃদ্ধ এবং মানসিক এবং শারীরিক ভাবে যারা একটু অনগ্রসর যেসব জনগণ আছে, তাদের যেন ওখানে যাতায়াত, ওখানে অবস্থান, ওটা ব্যবহারের পথ যেন সুগম করা হয়, সে ধরনের সমস্ত ব্যবস্থা রাখা হচ্ছে আমাদের এই পরিকল্পনার মাধ্যমে। এবং বেসরকারি উদ্যোগেও যারা আছে তারাও আমাদের সাথে সম্পৃক্ত এ ব্যাপারে, এবং ওটাও যেন এনশিওর হয়, এই ব্যাপারেও আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। লিয়াকত আলী ভাইয়া, আপনার কাছে আসতে চাই, এই যে সরকারের পরিকল্পনা, আপনারা কি নিজস্ব ভাবে কোনো সংঘবদ্ধ ভাবে বা আপনাদের গ্রুপ ওয়াইজ ওইভাবে কি কোনো কাজ করতে পারেন না আবাসনকে নিয়ে, বা আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? স্বল্প এবং মধ্যায়ের লোকরা বাড়ি ক্রয় বা ফ্ল্যাট ক্রয় করতে গেলে কিন্তু নিজের পকেটের টাকাতে কিন্তু কিনতে পারে না। আপনি আজকে দেখেন, আপনি আমেরিকায় বলেন, বিদেশে বলেন, যে কোনো জায়গায় বলেন, তারা কিন্তু ফ্ল্যাট বা বাড়ি, আমেরিকায় সাধারণত আপনার চট করে কিন্তু বাড়ি কিনতে পারে তারা, এবং তাদের একটা ঋণ দেওয়া হয় 40 থেকে 50 বছর মেয়াদি, এবং সেখানে 3 থেকে 4% একটা নেওয়া হয়, সুদ নেওয়া হয়। আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে এই ধরনের ঋণ চালু না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যে স্লোগানটা দিচ্ছি যে একটা লোকের বসত করা উচিত, বসত করার জন্য কিন্তু প্রথমকে ব্যাংকে আগে আসতে হবে। এই ক্ষেত্রে স্বল্প এবং মধ্যায়ের লোকদের জন্য ওই দীর্ঘমেয়াদী ঋণ দিতে হবে। দীর্ঘমেয়াদী ঋণ যদি দেওয়া যায় তাহলেই কিন্তু আপনার তারাও ফ্ল্যাট বা বাড়ি ক্রয় করতে পারবে। অপরদিকে কিন্তু আমরা যারা আছে ডেভেলপার, এই ডেভেলপার শুধু কিন্তু একা না, এদের সাথে কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি জড়িত, প্রায় 200 ইন্ডাস্ট্রি জড়িত। এবং মাননীয় মন্ত্রী কিন্তু নিজেও মাঝে মাঝে বলেন যে সাধারণত কিন্তু যাদেরকে গরিব মানুষকে ঋণ দিলে গরিব মানুষ কিন্তু ঋণের টাকা ঠিক মতন পরিশোধ করে। আমিও তার সাথে একমত যে আসলে এই ঋণটা কিন্তু কোনো ঝুঁকি নাই। বিকজ আপনার ব্যাংকের নিয়ম কি, ব্যাংক যদি 100 টাকা ঋণ দেয় তাহলে 200 টাকার মর্টগেজ রাখে, তো ওইটা ফেল করলে কিন্তু ব্যাংক তার 200 টাকা পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এখানে ঋণ দেওয়ার কোনো অসুবিধাই নাই। তাই আমি মনে করি যে এইখানে কিন্তু একটা সরকারকে এগিয়ে আসতে হবে এই ব্যাপারে। সুদের হার কমে, এবং আমি আগেও বলেছি যে সুদের হার সিঙ্গেল ডিজিটে, যেটা পৃথিবীর সব দেশেই দিয়ে থাকে, সুদের হার দীর্ঘমেয়াদী এবং সুদের হার কমাতে হবে। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্বল্প এবং মধ্যায়ের লোক বলেন, যেই বলেন, তারা কিন্তু বাড়ি কোনো মতেই কিন্তু পকেটের টাকাতে কিনা যায়। আবার মন্ত্রী মহোদয়ের কাছে, আপনার কাছে ফিরে আসি, আপনার আগামীর স্বপ্ন কি, আগামীর বাংলাদেশ, আগামীর আবাসন নিয়ে আপনার স্বপ্ন কি? এখানে দুটো পয়েন্ট, একটা হলো মাননীয় আমাদের সচিব মহোদয় যেটা বলছেন যে আসলে সবাই আপনার ঢাকামুখী, শহরমুখী হচ্ছে,
এইটাকে রোধ করার জন্য 96 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করেন, তখন হাউজিং সেটেলমেন্টকে আমরা ন্যাশনাল হাউজিং অথরিটি করি। এটার উদ্দেশ্য ছিল এটা যে আপনার পরিকল্পিত আবাসন এলাকা করা, মানে প্রতিটি উপজেলা ভিত্তিতে, যেখানে সকল সুযোগ সুবিধা থাকবে, যাতে করে উপজেলার থেকে যেন শহরমুখী মানুষ না হয় এবং তাদেরকে সকল সুবিধা সেখানে দেবে, স্কুল, কলেজ এবং বিদ্যুৎ সবকিছু। তো কিন্তু এইসব আবাসিক এলাকা হবে কিন্তু নন এগ্রিকালচার ল্যান্ডে, এবং ইতিমধ্যে ন্যাশনাল হাউজিং অথরিটির অধীনে অনেকগুলো উপজেলায় কিন্তু এইসব পরিকল্পিত আবাসন আপনার সৃষ্টি হয়েছে এবং এতে আমরা ভালো ফলও পাচ্ছি। এই একটা। আরেকটা হলো যে আমাদের ভাইস প্রেসিডেন্ট যেটা বলছেন লেখক সাহেব, এটা ঠিক যে পৃথিবীর সব দেশে প্রত্যেকের জন্য যে আবাসন, এটা করতে গেলেই আপনাকে সিঙ্গেল ডিজিটে ইন্টারেস্টে আপনাকে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা দিতে হবে। এবং এই ঋণের ব্যবস্থা করলে আমি সবসময় বলি ইজ রাইট যে গরিব কোনোদিন টাকা মারে না। আমি এটা প্রমাণ দিতে পারি যে ন্যাশনাল হাউজিং অথরিটি, আমরা ধরেন 11% বলেন, 9% বলেন, 10% বলেন আমরা দিই, অর্ধেক টাকা তারা দেয় যারা ফ্ল্যাটের মালিক হতে চায়, এবং অর্ধেক টাকা দেওয়ার পরেই তাদেরকে আমরা ওখানে উঠাই দিই। আর অর্ধেক টাকা কিন্তু তারা 16 বছরে দিচ্ছে, এবং আমাদের সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট সব বিক্রি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ব্যাংকের কাছে গেলে কিন্তু ব্যাংক আমাদের টাকা দিবে না, এটা আমাদের নিজস্ব অর্থায়নে করতেছি। তো সুতরাং আমি এবার আমাদের সচিব মহোদয়ের সাথে আলাপ করে আমি ঠিক করেছি এটাকে সিঙ্গল ডিজিটে আনার জন্য। আমি এবার রাজুক এবং এনএচের যেসব অ্যাপার্টমেন্ট আছে এগুলি 9%-এ আমরা 16 বছরে বাকি অর্ধেক পেমেন্ট করবে। তো সুতরাং সবার জন্য যদি আবাসন করতে হয় তাহলে সিঙ্গেল ডিজিটে আপনার দীর্ঘমেয়াদী যদি আপনার ঋণের ব্যবস্থা করা হয় তাহলে অতি দ্রুত আমরা কিন্তু সবার জন্য আবাসন করতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয়, উপস্থিত আমাদের সচিব মহোদয় এবং ইহেবের প্রথম সহসভাপতি আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের অন্য কোনো আয়োজনে অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন।